হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন, বাট একটু হয়তো টেনশনে আছেন বিকজ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সার্কুলার দিয়েছে ইহার জন্য যে পিইটির অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য যে সকল দৌড় ঝাঁপ পুশ আপ লং জাম্প রোপ ক্লাইম্বিং ড্রাগিং এগুলো আছে, এগুলো যেমন প্র্যাকটিস করতে হচ্ছে, পাশাপাশি রিটেন পরীক্ষার জন্য আমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হচ্ছে আর কি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে আমরা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য মোটামুটি সকলেই প্রিপারেশন নিচ্ছি, বাট রিটেন পরীক্ষার জন্য অনেকেই প্রিপারেশন নিচ্ছি না। সো লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে বা কোন ধরনের প্রশ্ন বিগত বছরগুলোতে বা লাস্ট যে আমাদের সার্কুলারটা দিয়েছিল টিআরসির, সেখানে কীরকম কোশ্চেনগুলো আইছিল, উহার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমরা MFIF এর আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করবো। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার কিংবা শোনার কিংবা খাতায় তুলে নেওয়ার আহ্বান জানানো হলো। অলরাইট, দেখা যাচ্ছে এখানে একটা কোশ্চিন, আর এই কোশ্চিনটা হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লাস্ট যে মাঠটা হয়েছিল আর কি, অর্থাৎ 10 সেপ্টেম্বর 2025 সালে যে আর কি মাঠটা হয়েছিল বা পরীক্ষাটা হয়েছিল আর কি, উহার একটা প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়, উহার শেষ যে আপনার হয়েছিল সেটা হলো গিয়া জুন জুলাই সার্কুলারটা দিয়েছিল, আর উহার একটা পরীক্ষা হয়েছিল গিয়া 10 সেপ্টেম্বর 2025। তার মানে আমরা লাস্ট পরীক্ষার যে প্রশ্নটা, উহার আলোকেই কিন্তু আজকের এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা নেওয়ার একটাই কারণ যে আপনারা লাস্ট কোশ্চেনগুলো দেখেন এবং এইরকম করে আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করেন কিংবা এখন থেকে প্রিপারেশন নেন বই, সাজেশন নোট কিংবা PDF থেকে। তাহলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল 10 সেপ্টেম্বর 2025 সালের যে কোশ্চেনটা হয়েছিল, সেখানে আমাদের সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান ছিল হলো 45। বোঝা গেছে? প্রথমে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো গিয়ে আমাদের রচনা লিখতে বলছে। এখানে দুইটা রচনা আছে, যে কোনো একটা আমাদেরকে রচনা লিখতে হবে, সড়ক দুর্ঘটনা অথবা একটি নদীর আত্মকাহিনী, এবং এখানে মার্ক হলো গিয়ে 7 মার্ক। বোঝা যাচ্ছে যে কোনো একটা রচনা লিখলে এখানে আমরা 7 মার্ক পাবো। তার মানে খুবই বড় একটা আমাদের এখানে একটা সুযোগ রয়েছে লুপে নেওয়ার জন্য, 7 মার্ক পাওয়ার জন্য। সো একটু যদি আমরা কষ্ট করে যদি এই 7 নম্বর অর্জন করতে চাই, তাহলে সড়ক দুর্ঘটনা কিংবা একটি নদীর আত্মকাহিনী কিংবা এরকম যে রচনাগুলো আছে আমাদের বইয়ে বা খাতায়, আমাদের সাজেশনে বা গাইডে বা ব্যাকরণ বইয়ে, সেগুলো থেকে আমরা একটু ভালো করে পড়ে লবনি কেমন। এরপর 2 নম্বর যে দাগটা রয়েছে, এখানে দেওয়া রয়েছে বাগধারা লিখুন। আমাদের এখানে 4টা বাগ দেওয়া রয়েছে, ক খ গ ঘ। 4টা করে বাগধারা আছে আসে আর কি প্রতি বছর। সো এই 4টা করে বাগধারা যদি আপনারা একটু বইয়া বইয়া একটু ভালো করে পড়েন, তাহলে দেখা যাবে যে এই 4টা বাগধারা আপনারা খুব ইজিলি কমন পাইছেন পরীক্ষায়। আর এখান থেকে যদি কমন আসে তাহলে তো ভালো, মানে পরীক্ষায় যদি এগুলো কমন আসে তাহলে তো অনেক ভালো। সো আমি একটু বাগধারাগুলো বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। এখানে ফার্স্ট যে বাগধারাটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো অগ্নি শর্মা। অগ্নি শর্মা, ইহার বাগধারাটি কি বলেন তো? ইহার বাগধারা আমি এখানে 2টা দিয়েছি, যেইটা আপনার মনে থাকবে সেটা আপনি টুক করে লিখে নেবেন। এরপর বলছিল ঠোঁটকাটা। ঠোঁটকাটা রিলেটেড যে বাগধারাগুলো বা ঠোঁটকাটা এর বাগধারা কি, সেটা আপনি খুব সহজেই খ নম্বর দিয়ে স্পষ্টবাদী লিখবেন। উত্তরপত্রে আপনার অগ্নি শর্মা, তারপর অতিশয় ক্রুদ্ধ বা ঠোঁটকাটা ইকুয়াল স্পষ্টবাদী, এগুলো এরকম করেও লিখতে পারেন। অথবা লেখলেন যে 2 নং কোশ্চেনের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর, ক নম্বর দিলেন ইয়ার বাগধারাটা লিখলেন, গ নম্বর দিলেন ইয়ার বাগধারাটা লিখলেন, ঘ নম্বর দিলেন ইয়ার বাগধারাটা লিখলেন। অথবা এমনও করতে পারেন যে ঠোঁটকাটা সমান স্পষ্টবাদী, তারপর নাটের গুরু সমান মূলতা, জলের কুমির, ডাঙ্গায় বাঘ, উভয় সংকট 2 দিক থেকে বা 2 দিকে সমান বোধ, এইভাবে কিন্তু আপনারা লিখতে পারেন। আপনার ইচ্ছা পাই খুশি যেভাবে আপনি লিখতে চান। দেন 3 নং দাগ যেটা আমাদের, সেটা হলো সন্ধি বিচ্ছেদ। অর্থাৎ সন্ধি বিচ্ছেদ থেকে আমাদের 3 নং দাগে দিয়েছে। সো এই সন্ধি বিচ্ছেদ যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে আমাদের 4টা সন্ধি বিচ্ছেদ রয়েছে, ক খ গ ঘ। এই 4টা সন্ধি বিচ্ছেদ যদি আমরা একটু দেখি, তাহলে দেখবেন এখানে যে সন্ধি বিচ্ছেদগুলো আইছিল সেটা হলো পরীক্ষা। পরীক্ষা এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে ইহার সন্ধি বিচ্ছেদ যেটা হয়, পরিযোগ দীর্ঘই যুক্তক্ষয় আকার, এটা হল পরীক্ষা। প্রত্যেক ইহার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দেখো এখানে যে সন্ধি বিচ্ছেদটা দেওয়া রয়েছে সেটা হলো গিয়া প্রতি যোগ এক, প্রত্যেক। এরপর গ নম্বরে যে আমাদের সন্ধি বিচ্ছেদটা দিয়েছে আর কি, যেটা করতে বলছে সেটা হলো গিয়া কই গ নম্বর, এই যে গ নম্বর ছিল অতীত। অতীতকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে তহিষ্যিকার যোগ রস্বই ত অতীত হয়। এরপর অধ্যয়নকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে ধহিষ্যিকার প্লাস অন্তস্তীয় দন্তের ন, এই হলো অধ্যয়ন। এই হলো 4টা সন্ধি বিচ্ছেদ। এইরকম সন্ধি বিচ্ছেদগুলোই কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে। তার মানে দেখা যায় যে আমাদের বাংলা যেটা বিভাগ, সেখানে 15 নম্বর থাকে বা 15 মার্ক থাকে।
প্রথমে থাকে হলো রচনা, এখানে 7 মার্ক থাকে। খ নম্বর থাকে হলো বাগধারা লিখুন, এখানে 4 নম্বর, এবং 3 নম্বর থাকে হলো সন্ধি বিচ্ছেদ, এখানে থাকে 4 নম্বর। 4 4 8 এবং 7 15। এই 15 মার্ক কমন পাইতে গেলে এই কয়েকটা অধ্যায় বা এই কয়েকটা জিনিস আপনাকে ভালো করে পড়তে হবে। এরপর আমরা খ বিভাগে যাই, অর্থাৎ ইংরেজি বিভাগটার দিকে লক্ষ্য করি। ইংরেজি বিভাগের প্রথমে 4 নং দাগে আমাদের যেটা দিয়েছে সেটা হলো গিয়ে 2টা প্যারাগ্রাফ। যে কোনো একটা প্যারাগ্রাফ আমাকে এখানে লিখতে হবে, যেই প্যারাগ্রাফটা আমি পাই আর কি। সো এখানে একটা প্যারাগ্রাফ হলো মাই ফেভারিট ফলোয়ার, আর একটা হলো জার্নি বাই ট্রেন। সো যেইটা প্যারাগ্রাফ আপনি পারেন সেইটাই পরীক্ষার হলে লিখে দেবেন, যেইটা পারেন সেটাই লিখবেন, তাহলে আপনার ভালো হবে। বা এই প্যারাগ্রাফগুলো এমনটা না যে খুব কঠিন। আমরা অষ্টম শ্রেণীতে বা দশম শ্রেণীতে যে প্যারাগ্রাফগুলো করছি ওইখান থেকেই এই প্যারাগ্রাফগুলো সাধারণত আসে। এরপর 5 নং দাগ যেটা রয়েছে সেটা হলো ট্রান্সলেশন, অর্থাৎ অনুবাদ করো। মানে আমাদের এখানে আর কি বাংলা দেওয়া রয়েছে, ইংরেজি করতে হবে, অথবা ইংরেজি দেওয়া থাকবে তাকে বাংলায় করতে হবে। এই হলো আমাদের ট্রান্সলেশন আর কি। সো ট্রান্সলেশনগুলো দেখে যদি আমরা লক্ষ্য করি বা ট্রান্সলেশনগুলো যদি একটু করি, তাহলে দেখা যাবে যে 1 নম্বরে যেটা ট্রান্সলেশন দিয়েছে সেটা হলো বাবা প্রতিদিন বাজারে যায়। এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে এটার যে আনসারটা হয় সেটা হলো ফাদার গোস টু দ্য মার্কেট এভরিডে। এরপর 2 নং যেটা বলছে সেটা হলো আমি জ্বরে ভুগতেছি। সো ইহাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে ইহার যেটা আনসার হয় সেটা হলো গিয়া আই হ্যাভ আ ফেভার। এরপর বলছে হলো আমি ভাবতেছি, ইহাকে যদি ইংরেজিতে তো আমরা কনভার্ট করি তাহলে হয় আই অ্যাম থিঙ্কিং। তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে ইহার ইংরেজি হয় হোয়ার ডিড ইউ গো, এবং শেষে হলো প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হবে তুমি কোথায় গিয়েছিলে। এই হলো ইংরেজির ট্রান্সলেশন। ট্রান্সলেশনগুলো খুবই সহজ সহজ আসে। সো বিগত বছরে যে কোশ্চেনটা আইছিল সে কারণে কিন্তু দেখো এত সহজ কোশ্চেন আইছিল। আর এবছরে যে তুমি 26-এর প্রিপারেশন নিচ্ছ না, এখানেও কিন্তু এইরকম কোশ্চেনগুলো আসবে। এরপর 6 নং দাগে ছিল আমাদের ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো, এখানে আমাদের 4টা শূন্যস্থান আছে। এই যেখানে যে আমি বোল্ড করে দিয়েছি এবং নিচে দাগ আন্ডারলাইন, এগুলো থাকবে হলো আপনাকে পরীক্ষার শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো আপনাকে পূরণ করতে হবে। শূন্যস্থানে সাধারণত আমাদের হলো আর্টিকেল বা হলো প্রিপোজিশন, তারপর হলো গিয়ে ট্যাগ কোশ্চেন, এখান থেকে শূন্যস্থানগুলো সাধারণত থাকে। দেখি আমাদের এখানে কী কী দিয়েছে, একটু পড়লেই বোঝা যাবে। সো এখানে যে শূন্যস্থান চিহ্নটা দেওয়া রয়েছে এখানে 3টা আমি আনসার দিয়েছি, যে কোনো একটা বসালেই হয়ে যাবো গা। এরপর 2 নম্বর বলছে হলো হি ইজ ড্যাশ বয় ইন দ্য ক্লাস। হি ইজ ড্যাশ বয় ইন দ্য ক্লাস। আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো দ্য টলেস্ট, মানে সে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা বা খুব উঁচু একটা আর কি বয়। সো এখানে অন্য একটা তুমি যদি বসাও তাহলে তুমি তোমার মতো করে বসাতে পারো, আমি আমার মতো করে এখানে বসাচ্ছি। যদি এখানে ভুল ভ্রান্তি হয়ে থাকে কিংবা কোনো কিছু আর কি বাদ যায় তাহলে একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন গা। এরপর 3 নং জায়গায় আমাদের এখানে শূন্যস্থানে আমরা এ বসাবো, অর্থাৎ হি ইজ আ অন এট পারসন। এবং 4 নম্বরে আমাদের যে শূন্যস্থানটা দিয়েছে এখানে বলছিল আই উইশ ড্যাশ দ্য আনসার। আই উইশ শূন্যস্থানে আই নো দ্য আনসার আমরা এখানে বসাই দেবো, তাহলে এর আনসারটা ফুলফিল হয়ে যাবে। সো টোটাল ইংরেজি আমাদের যে বিভাগটা রয়েছে, খ বিভাগে ইংরেজি থাকে, এখানে 15 মার্ক রয়েছে। আমাদের প্যারাগ্রাফে থাকে 7 মার্ক, ট্রান্সলেশনে থেকে 7 মার্ক, 4 মার্ক, এবং হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থেকে 4 মার্ক। এই হলো টোটাল 15 মার্ক। বোঝা গেছে? এবছর আপনারা 26 সালের প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে ভর্তি পরীক্ষাও কিন্তু এইরকম কোশ্চেনগুলো আইতে পারে, যেহেতু বিগত বছরগুলোতে এরকম আইছিল। এরপর আমরা যাই হলো গ বিভাগে। গ বিভাগটা হলো আমাদের সাধারণ গণিত ও বিজ্ঞান নিয়ে। সো গণিতের আমরা দেখি আমাদের প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেটা দেখি 7 নং কোশ্চেন। 7 নংয়ের গণিতের এই কোশ্চেনটাতে আমাদের কিতা বলছে। তো বন্ধুরা এখানে দেখেন আমাদের 7 নং এই কোশ্চেনটাতে বলছে হলো এক হালি কলার দাম 28 টাকা, কলার দাম দ্বিগুণ হলে 9টি কলার দাম কত? গণিতের এই কোশ্চেনগুলো সাধারণত পাটিগণিত এবং বীজগণিত থেকে আসে, আর এই কোশ্চেনগুলো সব থেকে বেশি আসে। সো এক হালি কলার দাম যদি 28 টাকা হয় তাহলে কলার দাম দ্বিগুণ হলে 9টি কলার দাম কত? আচ্ছা বলো তো হালি কয়টিতে? সমাধান লিখবা যে আমরা জানি, বা এখানে আরেকটা এখানে এক সাইড দিয়ে লিখতে পারো যে 4টিতে হয় এক হালি, বা এক হালি সমান 4টি, তাহলে 4টি কলার দাম কত? 28 টাকা। এক হালি কলার দাম কত? 28 টাকা। তাহলে একটা কলার দাম কত? তাহলে আমরা 28কে 4 দিয়ে ভাগ দেবো, তাহলে হয় 7 টাকা, অর্থাৎ একটি কলার দাম হলো 7 টাকা। যেহেতু এখানে আমাদের হালিতে দেওয়া রয়েছে ওটাকে আমরা সিঙ্গেলে আনবো। যদি এখানে আমাদের হইল গিয়া ডজনে থাকতো ওটাকে আমরা সিঙ্গেলে আনতাম। বুঝা গেছে? তাহলে একটা কলার দাম হলো 7 টাকা। যদি কলার দাম দ্বিগুণ হয় তাহলে কত হবে?
একটা কলার দাম যদি 60 টাকা হয়, তাহলে ওই কলারটার দাম যদি দ্বিগুণ হয় তাহলে কত টাকা হবে? সাধারণত রমজান মাসে কলার দাম বা যে কোনো জিনিসের দাম দ্বিগুণ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। সো ওই হিসেবে যদি তুমি লক্ষ্য করো যে অন্যান্য মাসে একটা কলার দাম যদি 60 টাকা হয়, তাহলে রমজান মাসে ওইটা দ্বিগুণ হয়ে যায়। সো দ্বিগুণ হলে ওইটা কলার দাম কত হবে? যেটা বিগত বছরে 60 টাকা ছিল, সেটা এখন এসে হবে দ্বিগুণ হলে 18 টাকা হবে, না 14 টাকা হবে। 7 গুণন 2 হবে 14 টাকা, এখানে 18 ভুল হয়েছে। 7 দুগুণ হবে কত? 14 টাকা হবে। এখন কলার দাম দ্বিগুণ হলে আমাদের হয় 14 টাকা, তাহলে 9টি কলার দাম কত? তাহলে দ্বিগুণ হলে একটি কলার দাম হলো 14 টাকা, তাহলে 9টি কলার দাম কত? 14 গুণ 9 সমান হবে 126 টাকা। বুঝা গেছে? এই হলো আর কি আনসার। খুব ছোট্ট একটা অঙ্ক, খুব সহজেই এই অঙ্কটার আনসার দেওয়া যায়। দেখো আমি প্রথমে বলে দিই, আরেকটু আর কি প্রথম থেকে বলে দিই যে এক হালি কলার দাম হলো 28 টাকা, তাহলে একটা কলার দাম কত? একটা কলার দাম 60 টাকা। আর ওই কলার দামটা যদি দ্বিগুণ হয়, তাহলে ওই কলার দাম কত হবে? 14 টাকা হবে। কলার দাম দ্বিগুণ হলে 9টি কলার দাম তাহলে কত হবে? একটি কলার দাম 14 টাকা, 9টি কলার দাম হবে 14 গুণ 9 126 টাকা। এই হলো আর কি আমাদের আনসার। এইরকম করে সুন্দর করে তুমি যদি আনসারটা লিখে দিয়ে আসো, তাহলে এখানে যে আমাদের গণিতে যে একটা কোশ্চেনে 5 মার্ক রয়েছে, সেই 5 মার্ক তুমি ফুলফিল পেয়ে যাবা। আর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য কিংবা বিগত বছরগুলোর কোশ্চেন নেওয়ার জন্য আমাদের একটা সাজেশন আছে। সেই সাজেশনটার নাম হইল গিয়া MFIF এর পুলিশ চ্যাম্পিয়ন নামে আমাদের একটা সাজেশন আছে। এই সাজেশনটা তোমরা নিতে পারো। আমাদের এই সাজেশনটা নতুন এবং সর্বশেষ যে আপডেট সংস্করণ, সেটা কিন্তু চলে আইছে। অর্থাৎ লাস্ট এবং সর্বশেষ সংস্করণ সেটা কিন্তু আমাদের হাতে চলে এসেছে। এই সাজেশনটা তোমরা নিতে পারো। এই সাজেশনটিতে আমরা বিগত বছরগুলোর এরকম কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবা। 2015 সাল থেকে 2025 সালের লাস্ট মার্চ পর্যন্ত সকল কোশ্চেনগুলো তুমি পাইয়া যাবা। পাশাপাশি এবছর কীরকম কোশ্চেন আসতে পারে উহার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আমাদের এটিএম অংশ দেওয়া রয়েছে, যেমন আমাদের বিশেষ করে গণিতের অনেক প্রবলেম হয়, আমাদের সাধারণ জ্ঞানে অনেক প্রবলেম হয়। সাধারণ জ্ঞানে সাধারণ বিজ্ঞান থেকে কিছু কোশ্চেন থাকে, রচনা রয়েছে, তারপর হইল গিয়ে আমাদের ইংলিশের যে প্যারাগ্রাফ, তারপর ফিল ইন দ্য ব্লাঙ্কস, ট্যাগ কোশ্চেন, মানে যা কিছু লাগে আর কি, ইংলিশের, বাংলার, গণিতের, সাধারণ জ্ঞানের, সাধারণ বিজ্ঞানের সকল কিছু কিন্তু আমাদের এই পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশনে অ্যাড করা রয়েছে। এবং সবচেয়ে মজার যেটা বিষয় সেটা হলো গিয়া, আমরা প্র্যাকটিস করার জন্য এই সাজেশনটার শেষের দিকে, একদম লাস্টে এবং শেষের দিকে আমরা 5টা মডেল টেস্ট দিয়েছি। পাশাপাশি এই মডেল টেস্টগুলোতে আমরা কুইজ রাখিয়েছি, সেটা হলো গিয়া সর্বোচ্চ যারা আর কি আনসার দিতে পারবে, এই মডেল টেস্টগুলোর সর্বোচ্চ সঠিক করে যারা আমাদেরকে আনসার দিতে পারবে মডেল টেস্টগুলোর খাতায় লিখে এবং আমাদের গ্রুপে যারা পোস্ট করে দিতে পারবে, তাদের জন্য আমরা স্পেশাল হাদিয়ে রেখে দিয়েছি। সো এইরকম একটা সম্পূর্ণ প্যাকেজ আপনারা পুলিশ চ্যাম্পিয়ন নামে সাজেশনটিতে পাইয়ে যাবেন আমাদের কাছ থেকে। এই জন্য 0131857679 এই নাম্বারে কল, হোয়াটসঅ্যাপ অথবা SMS কিংবা আমাদের ফেসবুক পেজে অথবা মাহফিলে SMS দিয়ে আমাদের এই সাজেশনটা কিন্তু সঙ্গে রাখতে পারেন। অলরাইট, এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করি। গণিতে আমাদের 2টা গণিত থাকে, অর্থাৎ গ বিভাগে 2টা গণিত থাকে, 2টা অঙ্ক থাকে আর কি। এবং তারপর হলো 9 নং দাগে ওই সাধারণ জ্ঞানের অংশ থাকে আর কি। সো এই প্রথমত গণিত অঙ্কটা করলাম। নেক্সট যে গণিত অঙ্কটা দেওয়া হয় সেটা থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলছে হলো কালাম দোকান থেকে কিছু কলম কিনলো। এখানে একটু ভুল করো না আবার। হ্যাঁ, কালাম দোকান থেকে কিছু কলম কিনলো, সেগুলোর 3/1 অংশ তার বোনকে ও 2/1 অংশ তার ভাইকে দিল। তার কাছে আর 5টি কলম রইল। কালাম তাহলে মোট দোকান থেকে কয়টা কলম কিনেছিল? একটু ঠান্ডা মাথায় আবার কোশ্চেনে দেখার চেষ্টা করো। এখানে বলছো হলো, সাপোজ তুমি দোকান থেকে কিছু পেন কিনছো, উহার 3/1 অংশ তোমার প্রিয় ছোট্ট বোনকে দিয়েছো, 2/1 অংশ তোমার ছোট্ট কলিজার ভাইকে দিয়েছো। এখন তোমার কাছে আরও 5টা কিন্তু কলম আছে। তাহলে কোশ্চেন হলো গিয়া, তোমার কাছে কয়টা কলম কিনছিলা তুমি দোকান থেকে? এখন দেখো, আমি সহজভাবে সমাধানগুলো একটু দিকে লক্ষ্য করি কিংবা সমাধানগুলো করে দিই। সমাধানগুলো খুবই সহজ, জাস্ট একটু আর কি মনোযোগ দাও, তাহলে বোঝা যাবে আর কি। মনোযোগ না দিলে কিন্তু বোঝা যাবে না। এখানে লক্ষ্য করো, তুমি তোমার বোনকে দিয়েছো হলো 3/1 অংশ কলম, ভাইকে দিয়েছো 2/1 অংশ কলম, এবং তোমার কাছে আছে মোট অবশিষ্ট আছে 5টি কলম। তাহলে এই যে দুজনকে দিলা, তোমার বোনকে এবং যে ভাইকে দিলা, ইহার মোট কত হবে আর কি? এটা থেকে তো অবশ্যই একটা যোগ করতে হবে।
এই দুইটা যোগ করে তারপর তোমারটা যোগ করে তারপর ইয়া করে তো বোঝাতে হবে যে তুমি মোট দোকান থেকে কয়টা কলম কিনছো, তাই তো? তাহলে তুমি বোনকে এবং ভাইকে যেটা দিয়েছো সেটা যদি আমরা যোগ করি তাহলে নিচে 3-এর 1 এবং 2-এর 1 দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা নিচে 3-2 ইয়া করলে হয় 6 এখানে থাকে, মানে 3-2-কে ইয়া করলে এখানে নিচে 6 কমন নেওয়া যায়। 6 যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 2 থাকে, 2-1-2 হয়। আর এখানে 2 দিয়ে এখানে যদি ভাগ করি তাহলে 3 থাকে, 3-1-3, তাহলে 6-এর 5 অংশ হয়। বুঝা গেছে? 6-এর 5 অংশ হয়। এখন তোমার কাছে অবশিষ্ট আছে কয়টি? 5টি। মানে তোমার কাছে অবশিষ্ট আছে 5টি, আমরা এখানে দুইজনে যোগ করে পাইলাম হলো 6-এর 5 অংশ। এখন তোমার কাছে অবশিষ্ট আছে কয়টি? 5টি। আমি এই দিকে নিয়ে যাই তাহলে বুঝতে আর কি সুবিধা হবে। এখন তোমার কাছে অবশিষ্ট যেটা আছে সেটা হলো গিয়া কয়টি কলম অবশিষ্ট আছে? তোমার কাছে অবশিষ্ট আছে 1 মাইনাস 6/5 অংশ। তাহলে নিচে যদি আমরা 6 নেই তাহলে উপরে 6-5 অর্থাৎ 6-এর 1 অংশ। সুতরাং 6-এর 1 অংশ সমান 5টি কলম। এখন 1-এর ক্ষুদ্রতম অংশ সমান হলো 5/6-এর 1টি কলম। 1-এর সম্পূর্ণ অংশ যদি নেই তাহলে 5/6/1, 6-এর 1 অংশ গুণন 1টি কলম। তাহলে এখান থেকে 5 নেওয়া যায়, 5 গুণন 6 গুণন 1, বুঝা গেছে? তাহলে 5-6-30। সুতরাং তুমি টোটাল দোকান থেকে কলম কিনেছিল হলো 30টি কলম। এই অঙ্কগুলো জাস্ট একটু বাসায় বসে বইয়া অথবা আমাদের সাজেশনটা নিয়ে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলেই হয়ে যাবো গা। দেন আমরা 9 নং দাগে যাই। 9 নং দাগটা হলো আমাদের সংক্ষেপ উত্তরদিন অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এখানে আমাদের দিয়েছে। সাধারণ জ্ঞানে সাধারণত বিজ্ঞানের কিছু কোশ্চেন অ্যাড করা থাকে। তাহলে ক নম্বর দেখি এখানে বলছিল কোন গ্যাস ছাড়া মানুষ বাঁচে না? এর সঠিক আনসার হবে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। ডায়াবেটিস কি জনিত রোগ? ডায়াবেটিস এটা হলো কি বিপাকীয় আর কি একটা ব্যাধি। দেন এক্স রে কেন করা হয়? এক্স রে করা হয় যে শরীরের অভ্যন্তরীণ গঠন বা কোনো টিস্যুর ছবি বা কোথাও আঘাত পাওয়া গিয়েছে কিনা ইহার জন্য ওই আঘাত চিহ্ন স্থানকে আর কি শনাক্ত করার জন্য এক্স রে করা হয়। ইমেল কাকে বলে? ইমেল এটা হলো একটা ইলেকট্রনিক মেল, যাকে সংক্ষেপে ইমেল বলা হয়। ভিটামিন ই এর উৎস কি? ভিটামিন ই এর অনেক উৎস আছে, যেকোনো একটা তুমি লিখে দিলেই হবে। বাদাম, পালং শাক বা পেঁপে বা আম এগুলো লিখে দিলে আর কি হয়ে যাবো গা। এই হলো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার কোশ্চিন। এই কোশ্চিনগুলো তোমরা বাসায় বসে বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং আমাদের যে পুলিশ চ্যাম্পিয়ন নামের সাজেশন আছে সেইটা নিয়ে এখন থেকে প্রিপারেশন নাও কিংবা প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ তুমি হতে যাচ্ছ এবছর একজন গর্বিত পুলিশ সদস্য।